গোল পোস্ট এমন একটা জায়গায় একজনেই খেলবে, তো ডিসাইড করবে কোচ। জিকো নাই, আসা যাওয়ার মধ্যে আছে। মিতুল মার্মা অফ ফর্মে আছে। শ্রাবণও আসলে ক্লাবে রেগুলার না। সেই ক্ষেত্রে মাহিনকে কি আসলে ন্যাশনাল টিমের রাডারে দেখতে পাচ্ছেন কিনা? যদিও আপনি গোলকিপিং কোচ এবং সাবেক গোলকিপার, তারপরে অন্য পজিশন নিয়ে একটু কথা বলি। ডেকলানের খেলা আমরা দেখেছি। আপনার কাছে কি স্পেশালি মনে হয়েছে সে রাইট ব্যাকের চেয়ে রাইট মিড বা রাইট উইংয়ে যদি তাকে খেলানো হয় আরো ভালো করবে কিনা এমন কিছু? বিপ্লব ভট্টাচার্য বাংলাদেশ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলের গোলকিপিং কোচ। গোলকিপিং কোচের যে আলাদা করে একটা রোল থাকে, সেই রোলটা নিয়ে আসলে অনেক সময় আলোচনাও হয় না। বিপ্লব দা, আমরা যে গোলকিপিং কোচেরা দায়িত্বে আপনি ছিলেন, এই যে সাফ জিতে আসা এবং এতগুলো গোলকিপার থেকে একজনকে সুযোগ দেয়া, বাকিদেরকে বসিয়ে রাখা, এইটা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? দেখুন, আমার কাছে কোনো চ্যালেঞ্জিং ছিল না। সত্যি কথা যে মাহিনের সাথে কিন্তু 2021 থেকে আমি কাজ করি। মাহিন যখন আন্ডার-16-এ আমাদের এখানে ট্রায়ালে আসে ফুটবল ফেডারেশনের অধীনে এলিট একাডেমিতে, তখন থেকে তাকে কিন্তু আমরা বাছাই করে আনি। সো ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে বলে ওর সাথে আমি প্রায় 3 বছর কাজ করেছি, এবং মাহিনের সাথে আমি মাঝখানে দেশে বাইরে চলে যাওয়ার পরও তার সাথে যোগাযোগ ছিল। আর নাহিদুল এবং পাশে রাফিজ, ওরাও আমাদের ফিউচার গোলকিপার। ওদের মধ্যে অনেক ভালো কোয়ালিটি আছে দেখে আমি ওদেরকে দলে রেখেছি। দেখুন, ফুটবলে গোল পোস্ট এমন একটা জায়গায় একজনেই খেলবে, তো ডিসাইড করবে কোচ। সো আমি আমার জায়গাতে বেস্ট চয়েসটাই নিয়েছি, এবং আমার পাশে যে দুজন গোলরক্ষক ছিল নাহিদুল এবং রাফিজ, তারাও কিন্তু সম্ভাবনাময়, এবং তাদেরকেও কিন্তু আমি মোটিভেটেড করে রেখেছি যে তোমরা যে কোনো মুহূর্তে খেলতে পারো, কারণ 19-20 কোয়ালিটি। সো আমার কাছে দিন শেষে মনে হয়েছে একজন কোচ হিসেবে এবং ট্যালেন্টেড দেখেই আমি মাহিনকে সুযোগ দিয়েছিলাম। আচ্ছা, মাহিনের কথা বলছিলেন, আমাদের ন্যাশনাল টিমের কথা বলি। আমাদের ন্যাশনাল টিমে এই মুহূর্তে দর্শকরাও জানেন যে গোলকিপার পজিশনটা আসলে খুব নড়বড়ে। আপনি এবং আমিনুল হক যখন একসাথে খেলেছেন, তখন যে কম্পিটিশনটা ছিল, এখন আসলে ধরেন যে জিকো নাই, আসা যাওয়ার মধ্যে আছে। মিতুল মার্মা অফ ফর্মে আছে। শ্রাবণও আসলে ক্লাবে রেগুলার না। সেই ক্ষেত্রে মাহিনকে কি আসলে ন্যাশনাল টিমের রাডারে দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, এত তাড়াতাড়ি সম্ভব না, কারণ সময় লাগবে। ওরা আস্তে আস্তে করে আসুক, কারণ যত বেশি আন্তর্জাতিক ম্যাচ বেশি বেশি খেলবে, ওদের মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে। গোলকিপিং জায়গাটা কিন্তু এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার। আন্তর্জাতিক লেভেলে ধরেন আপনার সিনিয়র লেভেলে যখন খেলতে যাবে, তার আরও এক্সপিরিয়েন্স দরকার। সো আমরা একটা গোলকিপারকে, ও আন্ডার-20-তে ভালো খেললো, গিয়ে আমি জাতীয় দলে খেলি। এখনই জাতীয় দলের কথা বলছি না, বাট রাডারে দেখছেন কিনা? অবশ্যই, তাকে অবশ্যই আমাদের ফিউচার প্ল্যানে তো অবশ্যই থাকবে বাংলাদেশের, এবং জাতীয় দলে যারা গোলকিপার কোচ থাকবেন অবশ্যই তাদের লিস্টে থাকা উচিত, যে আমাদের ফিউচার গোলকিপাররা যদি জাতীয় দলের সাথে কানেক্টেড থাকে, জাতীয় দলের গোলকিপার কোচের সাথে কানেক্টেড থাকে, তারা মোটিভেটেড হবে, তারা ভালো কিছু করতে চাইবে, এবং প্রত্যেক দিন তাদের মানে ট্রেনিং কি হচ্ছে, তাদের ক্লাব কোচদের সাথে কথা বলা। যদিও আপনি গোলকিপিং কোচ এবং সাবেক গোলকিপার, তারপরে অন্য পজিশন নিয়ে একটু কথা বলি। ডেকলানের খেলা আমরা দেখেছি। আপনার কাছে কি স্পেশালি মনে হয়েছে সে রাইট ব্যাকের চেয়ে রাইট মিড বা রাইট উইংয়ে যদি তাকে খেলানো হয় আরো ভালো করবে কিনা এমন কিছু মনে হয়? দেখুন, আমি আপনার এই প্রশ্নে আমি যেতে চাচ্ছি না, কারণ এখানে আমরা যারা কোচিং স্টাফ ছিলাম, আমাদের মানে পরিকল্পিতভাবে আমরা সবার সম্মতিতেই যে বেস্ট আমাদের কাছে মনে হয়েছে তাকে নিয়ে আমরা প্রথমে সাজিয়েছি। আমার প্রশ্নটা হয়তো আপনি একটু বুঝতে পারেননি। আমি আপনাকে বলি, পরিকল্পনার মধ্যে আমাদের আছে, আমাদের 23 জনের স্কোয়াড, একটা টিম বাংলাদেশের আন্ডার-20 টিমটা আমাদের 23 জনের একটা স্কোয়াড ছিল। তো এই 23 জনের স্কোয়াডে আমরা চেষ্টা করেছি সবাইকে সময় মতো যার যখন দরকার হয়েছে তাকে খেলিয়েছি। তো আসলে কি ডেকলান বলেন, রোনান বলেন, ওরা আসাতে আমাদের শক্তি বেড়েছে, এবং ইব্রাহিমের কথা বলেন। ইন ফিউচার আরও অনেক খেলোয়াড় আসবে আমাদের বাংলাদেশি ভাইরা, অবশ্যই তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত, দেশের জন্য তাদের প্রশ্নটা দাদা একটু ক্লিয়ার করে, সেটা হচ্ছে মানে ওর ডিফেন্সিভলি আমার কাছে যেটা মনে হয়েছে, ডিফেন্সিভ চেয়ে অ্যাটাকে অনেক বেশি অ্যাডভান্স। তো সেই জায়গা থেকে মানে অ্যাটাকে হেল্প করতে পারে, কিন্তু ডিফেন্সিভলি টিম সলিড রাখার জন্য সেই ক্ষেত্রে ডেকলান পিছিয়ে গেছে আমার কাছে মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে রাইট মিড বা রাইট উইংয়ে ভবিষ্যতে ইউজ করার সুযোগ আছে। অবশ্যই আমরা ইউজ করেছি, তাকে উইংয়ে ইউজ করেছি, সে উইংয়ে ভালো দেখে আমরা উইংয়ে ইউজ করেছি। সো আমাদের পরিকল্পনার একটা অংশ ছিল যে ওকে কোথায় খেলাবো, এবং ওই হিসাবে কিন্তু সে উইংয়ে খেলেছে। সো যত সময় খেলেছে সে ভালো পারফর্ম করেছে এবং ভালো সার্ভিস দিয়েছে টিমকে। আমার লাস্ট প্রশ্ন, আমরা একটা ফুটেজ দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, সম্ভবত ভারত ম্যাচের পরে আপনাকে খুব বিমর্ষ লাগছিল এবং আপনি বারবার তাকাচ্ছিলেন। ওই দিন আসলে কি ঘটেছিল এবং মানে ইনসিডেন্টটা কি ছিল? দেখুন, এটা আসলে কোনো ইনসিডেন্টটা হলো, মানে আমরা যখন খেলা শেষ করি,
শেষ করার পর আমাদের খেলোয়াড়দেরকে বিশেষ করে আমাদের রোনাল্ডকে টানছিল, সামহাও কিছু সাপোর্টার হাত ধরে টেনে টেনে মানে গ্যালারির দিকে নিচ্ছিল। তখন আমি কোচিং স্টাফ হিসাবে গিয়ে ওকে নিয়ে আসছিলাম সেভ করার জন্য, কারণ আমাদের খেলা আছে পরে। তো আমি নিয়ে আসার সময় তখন তারা আমার সাথে বুলিং করেছে। তো আমি ওটা নিয়ে কোনো মাইন্ড করিনি, কারণ দেখুন আমাদের যারা দর্শকরা এসেছে তারা কিন্তু বাংলাদেশের ফুটবল ভালোবেসে এসেছে, এবং দর্শকরা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। হ্যাঁ, তো দর্শকরা অনেক কথাই বলবে, তাই অ্যাজ এ কোচ হিসাবে আমি সাবেক একজন খেলোয়াড় হিসাবে আমি জানি এই জায়গাটা আমি কিভাবে হ্যান্ডেল করব। কথা বলছিলাম বিপ্লব ভট্টাচার্যের সঙ্গে, বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের গোলকিপিং কোচ। তার অবদানটা ছিল অনেকখানি, এবং মাহিনকে নিয়ে তার যে পর্যবেক্ষণ নিশ্চয়ই সেটা আমাদের আরও বেশি আশা জায়গা, এবং ইন ফিউচারে মাহিনকে হয়তো বা আমরা ন্যাশনাল টিমে দেখতে পারবো, যেহেতু বর্তমান সময়ে গোলকিপিং যে পজিশন সেইখানে মিতুল মার্মা, শ্রাবণ বেশ নড়বড়ে এবং একসঙ্গে জিকো সুযোগ পাচ্ছেন না। শেখ আশিক, 71, ঢাকা।